সকল শ্রোতা বন্ধুদের কথা মাথায় রেখে গল্পে আমরা সামান্য কিছু পরিবর্তন করেছি। বাকি পুরো গল্পটির বিষয়বস্তু অপরিবর্তিত রাখা হয়েছে। আমরা আশা করি সকল শ্রোতাগণ গল্পটি নিছক গল্প শোনার আনন্দেই গ্রহণ করবেন। বউচণ্ডীর মাঠে বউচণ্ডী দেবীর অধিষ্ঠান। দেবী সকলের মঙ্গল করেন, আর এই বউচণ্ডীর মাঠেই বাল্যবধূর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। সেই আত্মার প্রকোপ থেকে কি দেবী রক্ষা করেন? কি ভয়াবহ ইতিহাস লুকিয়ে আছে যার ফলস্বরূপ এই আত্মার আবির্ভাব? জানতে হলে শুনুন আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বউচণ্ডীর মাঠ। গল্পের প্রধান চরিত্রে কথক, বৃদ্ধ ও নতুন বউ। শুরু হচ্ছে আজকের গল্প বউচণ্ডীর মাঠ। গ্রামের বাউড়ের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, আরে ওই বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় তিন ফেলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্যে এইবার প্রথম খানাপুরীর অর্থাৎ মাপ যোগ করে জমি রেকর্ড করার কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেওয়ার জন্যেই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, টেন্যান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই। তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক। কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়। গ্রাম্য নদীটির দুপাড় ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি, বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশ ঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্র বিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁ পাড়ের গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বন মূলর ঝাড়, তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাউড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনে বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, না, এটা হলো কুমুরে, আরে পাশের ওটা আমডাঙ্গা। রসুলপুর হলো এই গাগুলোর পেছনে, ক্রস দুই তফাৎ।
আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, আচ্ছা, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতে হতো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গায়ের মেয়েরা পুজো দিতে আসে। বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমা জমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। থানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেই দিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বউচণ্ডীর মাঠ কেন বলে চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবু বললেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভালো কথা। আচ্ছা বলুন তো চক্রবর্তী মশাই, এই বউচণ্ডী আবার কি কথা? শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরীর পতিত পাবন চৌধুরী মহাশয় খুব নামডাক ছিল। এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এখন যে বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলো চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাত। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি জানেন বড় সুন্দর। মুখের ছাঁচ যেন হরতনের তেক্কাতির মতো। চোখ দুটি বেশ ঠাকুর। ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব থেকে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গায়ে আর কখনো আসেনি গো। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড়শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে, যেরকম লক্ষ্মীর মতো রূপখান, তেমনি গুণ গো বউটার। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, কিন্তু একটা বড় দোষ আছে। সে কিছুতেই স্বামীকে কাছে ঘেঁচতে দেয় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় এই জন্যই এরকম করে। কিন্তু ক্রমে দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে যেন কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী
বা কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হতো, সেদিন সে ঘর থেকে আর বাহারই হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসের 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়, সে জনে জনের পায়ে পড়ে, এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে ধরে শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখেন যে তার 3য় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয় টক 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 করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইত না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। আমার বড্ড ভয় করে, আমি তোমাদের পায়ে পড়ি, আমাকে আর ওরকম করে পাঠিও না। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। নির্গত গেল। একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিলে। তারা ঠিক করলে এইরকম দিতে দিতে কমে তার লজ্জাটা ভাঙবে, তাহলে কতদিন আর ন্যাকামি ভালো লাগে। সেই রাতের পর ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে সেখানে লোক পাঠানো হলো। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে। তা পুকুরে জাল ফেলা হলো, না, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাবে মনে হয় লোকের মনে সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন গায়ের কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্য 4র্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। হজ পাড়াগা, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল, তারপর ক্রমে ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মজে বাউর হয়ে গেছি তো সেদিন। আমরা ছেলেবেলা তো এই ধান বোঝাই নৌকা চলাচল করতে দেখেছি। একদিন চৌধুরী মশায়ের দেহ পাওয়া গেল ওই বউচণ্ডীর মাঠের এক কোণে। 2 চোখ বিস্ফারিত, শূন্যের দিকে দৃষ্টি। এক সময় এই বংশের সব মরে হেজে গেল, শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করল। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় একটা অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কত দিন দেখেছে যে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। সম্মুখ জ্যোৎস্নার রাতে অনেকে নদীর ঘাট থেকে ফেরার পথে ওই ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে
ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে ওখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গেছে। তার ছোট ছোট পায়ের দাগ, ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গেছে। চক্রবর্তী মশাই একটু থামলেন। আমরা জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? আর সেই তৃতীয় পক্ষের বাল্যবধূর কি হয়েছিল? চৌধুরী মশাইকে কে হত্যা করল? এতগুলো প্রশ্নে বৃদ্ধ এক ফোঁটাও বিব্রত বোধ করলেন না। তিনি বললেন, আপনাদের তো প্রথমেই বলেছিলাম যে চৌধুরী মশাইয়ের বয়স 50 হলে কি হবে, আর ছিল ভোগের শরীর। সেই দিন চৌধুরী মশাই তার সেই বাল্যবধূকে ভোগ করার চেষ্টা করেছিলেন। এটি অত্যন্ত ভয় পেয়ে হাতের সামনে পড়ে থাকা ওই ছুরির আঘাতে নিজেই আত্মঘাতী হয়। গতি খারাপ দেখে চৌধুরী মশাই তার বাল্যবধূর দেহ এনে এই বৌচণ্ডীর মাঠের কোনো এক স্থানে পুঁতে দেয়। তারপর থেকেই সেই বাল্যবধূর আত্মা ঘুরে বেড়ায়, কিন্তু কোনোদিন জানেন কারোর ক্ষতি করে, বরং সকলের উপকারই করেছে। মাঠের ধারে ওই যে ছাতিম গাছের তলায় উলোচণ্ডী তলা, চৈত্র সংক্রান্তিতে গ্রাম্য বধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে। বৌচণ্ডী সকলের মঙ্গল করে, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে, ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগিরই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকে। মনের মধ্যে আরো কয়েকটি প্রশ্নের উদয় হয়েছিল, কিন্তু সব প্রশ্ন অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকাই শ্রেয়। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা। নৌকোর গলুইয়ে বসে আসন্ন সন্ধ্যায় 80 বছর আগেকার পলাতকা গ্রাম্য বধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যের বট গাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগেকার সেই লজ্জা কণ্ঠিতা
ভীরু পল্লী বধূটির মতো। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বউচণ্ডীর মাঠ। গল্পের সূত্রধার আমি সুমন। গল্প পাঠে মিমো। হেমেনবাবুর চরিত্রে অঞ্জন রায়চৌধুরী, নৃপেনবাবুর চরিত্রে সঞ্জীব চৌধুরী, ভুবন চক্রবর্তীর চরিত্রে অনিন্দ্য ভট্টাচার্য, পাড়ার মহিলার কণ্ঠে রূপা সুর, নতুন বউয়ের চরিত্রে দেবিকা দাস, পর্ব পরিচালনা, আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্ট্রিক্স, প্রচ্ছদ নির্মাণে দ্য র পিক্সেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে, ঠিক রাত 11টায়, শুধুমাত্র লাইভ স্টুডিও ক্যাফেতে। তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। স্টে টিউনড অ্যান্ড হ্যাপি লিসনিং। থ্যাংক ইউ।